রাধে রাধে সবাইকে। তো আজকে আমরা মায়াপুরে চলে এসেছি, যেই মন্দিরটি কতদিন আগেই উদ্বোধন হলো। সেই মন্দিরটির ভেতরটা কেমন তা সবাই দেখার জন্য খুবই উৎসাহিত। তো আমারও আর মনটা বাড়িতে দাঁড়ালো না, ফাইনালি চলেই গেলাম মন্দিরটি দর্শন করবার জন্য, যে ভেতরে কি আছে, কি রেখেছে না রেখেছে। মানে আর সত্যি কথা বলতে তর সইল না যে ভেতরে কোনো বিগ্রহ রেখেছি কি না, বা কতটা কমপ্লিট হলো, কি হলো না হলো। মানে এটা দেখার জন্য ভীষণই মনটা উতলা হয়ে উঠলো। তো চলে এলাম, এবার ধীরে ধীরে ঢুকছি আমরা মন্দিরের ভেতরে। আমাদের সঙ্গে অনেক লোকজন ছিল, অনেকেরাই টিকিট কেটেছিল 50 টাকা দিয়ে, কিন্তু আমরা কোনো কাউন্টার দেখতে পাইনি, তো সেই জন্য টিকিটটা কাটা হয়নি। তো সিকিউরিটি বললো ঢুকে যেতে, অনেকেই টিকিট না কেটে ঢুকেছিল যদিও, তো আবার বেশিরভাগ লোকেরা কেটেও ছিল। মানে এই পড়ন্ত বেলায় মন্দিরটা দেখার সময় 4:45 থেকে 5টার মধ্যে মন্দিরটি বিকেলবেলার দিকে খোলে। সকালে কটায় খোলে আমি জানি না, কারণ আমি বিকেলেই গেছিলাম। তো আস্তে আস্তে যখন প্রবেশ করছি, মানে এত সুন্দর সুগন্ধ। মানে এমনি মায়াপুর নবদ্বীপ ধাম যদি কেউ দর্শন করতে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন, ওখানে প্রভুর একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ ওখানে সারাক্ষণ বিরাজমান থাকে। মানে যেটাতে বোঝা যায় যে আমরা কোনো একটা ধামে দর্শন করতে এসেছি। অদ্ভুত সুন্দর গন্ধটা। তো সেই গন্ধটার মজা নিতে নিতে আমরা ভেতরে ঢুকছি। মানে এত সুন্দর লাগছে, সূর্যটা সবে অস্ত যাচ্ছে। তো ভেতরে ঢুকছি আস্তে আস্তে। ওপর থেকে ভিউটাও খুব সুন্দর লাগছিল, গদা ভবন, তারপর গীতা ভবন, অনেক কিছুই দেখা যাচ্ছিল এখান থেকে। তো সব কিছুই দর্শন করতে করতে টুকটুক করে যাচ্ছি আস্তে আস্তে। ভেতরটা মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় যদিও ছিল না, কিন্তু অল্প ভিড় ছিল। তো এবার মোটামুটি আস্তে আস্তে ভিড় সব সরিয়ে আমরা ঢুকছি আস্তে আস্তে। এই দেখুন, এই যে গীতা ভবনটা আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে সব কিছু পুরো ভিউটাই মোটামুটি দেখা যায়। এখন তো মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি বলে হয়তো ফোন অ্যালাউ করছে, কিন্তু এরপরে হয়তো ফোন অ্যালাউ করবে না আগের বাকি মন্দিরগুলোর মতো। তারপরেও এই মন্দিরটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্যতম জিনিস, কিছু তো স্পেশালিটি থাকবেই। তো মানে যতক্ষণে প্রবেশ করছিলাম ততক্ষণে মানে এত ভালো লাগছিল। এখনও যদিও সেইভাবে দেখার মতন বিগ্রহ বা কোনো কিছুই এখনও আনেনি, তারপরেও লোকেদের এত ভিড়, কারণ পৃথিবীর অষ্টম আশ্চর্যতম জিনিস বলে কথা। তারপরে মন্দিরটি বাইরে থেকে দেখতে এত সুন্দর। আর এই বাঁ পাশে একটা মূর্তি খোদাই করা আছে, আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি, যদিও ভেতরটা খুব অন্ধকার ছিল। এই মূর্তিটির ভেতরে অনেক কিছু যে খোদাই করা ছবিটা আছে, এর মধ্যে পুরো রাসলীলার একটা ছবি ওরা খোদাই করেছে এখানে, কিন্তু পুরোটা ভিড়ের জন্য খুব একটা ভালো করে দেখতে পারিনি। এরপর আস্তে আস্তে ভেতরে ঢুকছি, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টাইলস পাথর নিয়ে এসে এখানে একত্রিত করা হয়েছে। আর এত সুন্দর ঠান্ডা ভেতরটা, এত সুন্দর ঠান্ডা, মানে সেটা বলতে পারবো না যে কত সুন্দর একটা। বাইরে যে এত গরম ছিল, তীব্র তাপ, সেটা বোঝাই যাচ্ছিল না। আর টাইলস পাথরগুলো তো আরও ঠান্ডা, মানে শীতের সময় গেলে হয়তো শীত লাগবে এমন একটা ব্যাপার। চারিদিকটা দেখতেও যেমন সুন্দর, এই যে নিচের টাইলস পাথরগুলো, তারপর আশেপাশেরগুলো আমি ছুঁয়ে ছুঁয়েও দেখছিলাম সবগুলো। মানে নকশা কাজগুলো মানে অন্যই অসাধারণ করেছে, মানে এগুলোর কোনো তুলনাই হবে না যে কতটা সুন্দর হয়েছে। এখানে হয়তো প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব সব বিগ্রহই হয়তো প্রতিস্থাপনা করা হবে ভবিষ্যতে। এটা তো নৃসিংহদেবেরই বৃহত্তম মন্দির, ওইখানে হয়তো নৃসিংহদেবকে স্থাপন করা হবে, মানে আমি ঠিক জানি না, কিন্তু এটা মনে হলো যে ওখানে হয়তো হবে। আর এই যে ওপরে ঝাড়বাতি, ওপরটা কি দারুণ দেখতে লাগছে, কি সুন্দর তাই না দৃশ্যটা। মানে এটা নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে ভেতরটা কত সুন্দর। টাইলস পাথর দিয়ে এত সুন্দর নকশা করে, মানে এত দিন ধরে যে ওরা বানাচ্ছে, আরও যে দিন লাগবে এটা কমপ্লিট করতে, এটা সত্যিই মানে একটা অসাধারণ মন্দির তৈরি করেছে ভেতরটা। আর এই বাইরে খুব বড় বড় নারায়ণের মূর্তি ছিল, এই পাশে একটা ওই পাশে একটা, ওই পাশেরটা আমি দেখাতে পারিনি। তো এই যে নারায়ণের মূর্তিটা দেখুন। তো এই অবধি হচ্ছে এই গুপ্ত বৃন্দাবনের সব থেকে বড় নৃসিংহদেবের মন্দির। তো রাধে রাধে। মন্দিরটা দেখে যারা যারা দেখেননি তারা ভালো করে দেখে নিন, আর দেখে বলুন যে মন্দিরের ভেতরটা ঠিক কেমন লাগছে। আমার তো এই মূর্তিটি খুব ভালো লেগেছে। রাধে রাধে।